নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমরা আবার চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। এই মুহূর্তে এখানে চলছে হুগলি ডিস্ট্রিক্ট আর্ট ফোরামের বার্ষিক শিল্প প্রদর্শনী। এই গ্রুপ নিয়ে কিন্তু শুরুতে একটু কথা বলতেই হয়। এখানে যারা আছেন এই গ্রুপের সদস্যরা, তারা সবাই কিন্তু পেশাগতভাবে শিল্পী, শিল্পটাই তাদের পেশা। এবং তাদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে তারা শিল্প চর্চার পাশাপাশি যাতে পরবর্তী জেনারেশন এবং অন্যান্য শিল্পীরা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের শিল্পীরা শিল্প চর্চাকে চালিয়ে যেতে পারেন, নিজেদের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে পারেন, তার জন্য বেশ কিছু অসাধারণ কর্মসূচি নেন। অর্থাৎ একজন শিল্পী যতখানি শিল্পীর দায়িত্ব পালন করেন, ততখানি সামাজিক দায়িত্ব পালন করতেও এগিয়ে আসছেন এই ফোরামের মধ্যে দিয়ে। যাই হোক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনেকজন শিল্পী, তাদের গল্প শুনবো, ফোরামের অনেক গল্প শুনবো, আর অসাধারণ কিছু শিল্প কলা তো আমাদের সঙ্গে রয়েছেই, অনেক শিল্পকর্ম রয়েছে আমাদের সঙ্গে, সেগুলোও দর্শকদের সামনে আমরা তুলে ধরবো। চলুন তাহলে আজকের মতো টেলিক্যানভাস শুরু করা যাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হুগলি ডিস্ট্রিক্ট আর্ট ফোরামের সেক্রেটারি এবং ফাউন্ডার মেম্বার জয়দীপ চ্যাটার্জি। তো শিল্পী জয়দীপ চ্যাটার্জির সাথে আমরা এখন কথা বলবো, আর খুব বেশি ভূমিকা আমি না করে সরাসরি ওনাকে প্রথমেই যে প্রশ্নটা করব গ্রুপ সম্পর্কে, আর গ্রুপ তৈরির গল্পটা যদি একটু বলেন। গ্রুপ তৈরি হয়েছে, এর অতীতটা বলতে গেলে এভাবেই বলতে হয়। প্রথমে আমাদের যখন এই লিওনার্দো ভিঞ্চির জন্মদিনকে নিয়ে একটা সেলিব্রেশন শুরু হয়, সেটা 2018 সাল থেকে খুব প্রত্যেকের কাছে খুব গৃহীত হয় এবং ইউনেস্কো এটা একটা আর্টিস্ট মানে ওয়ার্ল্ড আর্ট ডে হিসেবে আর্টিস্টদের জন্য একটা স্বীকৃতি পায়। সেই থেকে আমার মাথায় এরকম একটা ভাবনা আসে যে লিওনার্দো ভিঞ্চিকে নিয়ে যেমন ওয়ার্ল্ড আর্ট ডে হয়েছে, সেইভাবে যদি আমরা আমাদের বাংলার যে অবনীন্দ্রনাথ ঠাকুর আছেন, উনিও তো ছবিকে নতুন করে রিভাইভ করে ভারতীয় ধারা এবং ইউরোপীয় ধারাকে একটা মিশ্রণ ঘটিয়ে বেঙ্গল স্কুলিংকে তৈরি করে একটা চিন্তা ভাবনা করেছিলেন। সেই যে মোটিভটা, যে একটা নতুন করে আবার ছবির জগৎকে রিভাইভ করা, এইটা নিয়ে একটা কিছু করার কথা ভাবি। তো সেই ভাবনা থেকে প্রথমে একটা এক্সিবিশন করা হয়, সেটা আমাদের স্থানীয় কয়েকজন শিল্পীদের নিয়ে। ওখানে একটা হুগলি চিনসর আর্ট ফোরাম বলে একটা ফোরাম আছে, তার মেম্বারদের নিয়ে সেটা করা হয়। তো আমরা একটা এক্সিবিশন করে সবাইকে ডেকে, সেটা হয়েছিল চন্দননগরে মসিয়ে সুর বলে একটা গ্যালারি, যেটা আমাদের সভাপতি প্রদীপ সুরের বাড়িতে, উনি একটা গ্যালারিও করেন। সেইখানে আমরা প্রথম একটা এক্সিবিশন করি এবং সেখানে প্রস্তাব আনি যে আমরা একটা ডিস্ট্রিক্ট ফোরাম করব। সেই জায়গা থেকে অনেকে সাড়া পায়, অনেক সাড়া দেয়, এবং ওই একটা কমিটি তৈরি করে যেভাবে একটা সোসাইটি ফর্ম করা হয়, তার নিয়ম কানুনগুলোকে মেনটেন করে তার যা যা করণীয় সেগুলোকে করা হয়। এইভাবেই আর কি হুগলি ডিস্ট্রিক্ট ফোরামটা তৈরি হয়। সেখানে আমরা ভাবতে শুরু করি যে বিভিন্ন মফস্বল শহরগুলোতে গিয়ে আমরা ওয়ার্কশপ করব, আর্ট ক্যাম্প করব, তার সঙ্গে সঙ্গে এক্সিবিশন করব এবং মেলা করব, ছোট ছোট মেলা করব, যাতে কিনা মানে স্থানীয় লোকজন আমাদের সঙ্গে পরিচিত হন, স্থানীয় আর্টিস্টদের সঙ্গে পরিচিত হন এবং একটা প্রসার ঘটে, মানে ছবি আঁকার জগৎটা সম্বন্ধে তাদের একটা ধারণা। মানে মফস্বলের, কলকাতায় অনেকেই জানে, কিন্তু মফস্বলে ব্যাপারটা এতটাই নেগলেক্টেড যে সেখানে কিছু একটা করার দরকার। এই অনুভূতি থেকে আমরা একসঙ্গে হয়ে আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম শুরু করি এবং বছরে আমরা অন্তত 4টে প্রোগ্রাম এইভাবে ধরে রেখেছি। আমাদের এখানে 24 জন শিল্পী অংশগ্রহণ করেছেন, 2 জন স্কাল্পটর আছেন, 22 জন আর্টিস্ট ছবি এঁকেছেন। আপাতত আমাদের 33 জন মেম্বার আছে, সংখ্যাটা হয়তো আরো বাড়বে। তো এখানে প্রত্যেকে আমরা 3টে 4টে অ্যাভারেজ 4টে করে ছবিই আছে, সবাইকার 4টে করে ছবি আছে, কারো হয়তো 5-6টাও আছে, আরো 3টে আছে। এইভাবে আমরা সবাইকার ছবিগুলো নিয়ে এসেছি। জয়দীপ বাবুর কাছ থেকে গ্রুপ সম্পর্কে অনেকটাই জানলাম, তবে আমাদের টেলি ক্যানভাসের যেটা মূল বিষয় শিল্পীকে নিয়ে জানা, এবার ওনাকে নিয়ে একটু জানবো। এখানে ওনার 4টে
ছবি আমি দেখতে পাচ্ছি, দুটো ক্যানভাস, দুটো ওয়াটার কালারের কাজ এখনো অবধি আমার চোখে পড়ছে, যদি আমি ভুল না হই। তো একটু যদি এই ছবিগুলো নিয়ে দর্শকদের বলেন। ছবির অ্যাকচুয়ালি সেইভাবে বলতে গেলে আমার পেন্টিং এর একটা ধারা আছে, সেটা নিয়ে আমি কাজ করি, আমার একটা আইডেন্টিটি আছে, এবং সেখানে ওয়াটার কালারও আমি করি, যেটা সেটারও একটা ধরন আছে। পেন্টিংটা আমি, আমার পেন্টিং যারা দেখেছে আগে তারা হয়তো জানে। আর এখানে যে দুটো পেন্টিং দিয়েছি সেটা সেই ধারার মধ্যে পড়ে না, এটা অ্যাক্রেলিকে করা, এটা একটা গ্যালারিতে দেওয়ার ব্যাপার ছিল, সেখান থেকে এই ছবিটা এসছে। এই ওয়াটার কালারগুলো নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি। আমি এখানে একটা সোলো এক্সিবিশনও করেছি ওয়াটার কালার নিয়ে। এখানে আমি খুব স্পন্টিনিটি নিয়ে, মানে একটা কিছু দেখলাম, একটা কোনো বিষয়কে তার ভেতরে কোনো কাহিনী বা সেরম না, কোনো একটা কিছু দেখলাম, সেখান থেকে জল রঙের একটা মজা আছে। জল রঙের 50% বলা যেতে পারে অ্যাক্সিডেন্টালি হয়, এবং অর্ধেকটা হয় আমাকে কন্ট্রোল করতে হয়। জল রঙের যে কতগুলো টেকনিক্যাল প্রসেস আছে সেইগুলোকে আমি কনসাসলি প্লে করি, ওই খেলাটা চলে, এবং তার সঙ্গে সঙ্গে মাথায় ঘোরে যে ওই বিষয়টা, মানে একটা ছেলে কি একটা মেয়ে, সে কিছু একটা কাজ করছে বা এমনিই রয়েছে, তার তার যে কি বলবো রূপটা যে আমি কল্পনা করছি সেটাকে নিয়ে ভাবতে থাকি, এবং অনেক সময় ইম্পালস থেকে কিছু জিনিস বেরিয়ে আসে। আমার চিন্তা ভাবনার সঙ্গে রং বা আমার হাতটা সেইভাবে চলে যাতে এই জল রংটা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে পিক্টোরিয়াল কোয়ালিটিগুলো, কেননা আলো ছায়া রং ছবিকে দাঁড় করানোর জন্য অনেক কিছু ক্যালকুলেশন আছে, সেটা করতে করতে হয়, সেগুলোকে ভেবে করা যায় না। তো সেক্ষেত্রে এই ঘটনাগুলো আমার ঘটতে থাকে, যখন একটা জায়গায় এসে মনে হয় যে অঙ্কটা হিসেবটা মিলে গেছে, তখন ছবিটা আমি ছেড়ে দিই। আর এই দুটো পেন্টিং রেখেছি, একভাবে বলা যেতে পারে হ্যাপি পেন্টিং, এটার আমি নাম দিয়েছি। যে ছবিগুলো লোকে পছন্দ করে এবং কিনতে চায়, কেননা আমাদের তো এই ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই জায়গার থেকে এই ধরনের ছবি অনেক সময় আমার কাছে অর্ডার মতো আসে, যে এই ধরনের ছবি করে দিন, সেই ছবিগুলো করতে হয়, সেই জন্য এই ছবিগুলো করা। অনেক ধন্যবাদ জয়দীপ বাবুকে। ওনার কাছ থেকে যেমন গ্রুপ নিয়ে জানতে পারলাম, ওনার কাজ নিয়ে জানতে পারলাম, তার পাশাপাশি কিন্তু শিল্পী জীবনের অনেক কথা উনি তুলে ধরলেন ক্যামেরার সামনে। তবে যাই হোক, গ্রুপের অন্যান্য শিল্পীরাও আজ আমাদের সঙ্গে রয়েছেন, চলুন একে একে তাদের সাথে কথা বলবো। এখন আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রুপেরই একজন বরিষ্ঠ শিল্পী মৃন্ময় মজুমদার। নমস্কার মৃন্ময় বাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, আগে এসে আপনার ছবিতে চোখ আটকাচ্ছে প্রকৃতিতে, তো এই ছবির বিষয় হিসাবে প্রকৃতিকে বেছে নেওয়ার কারণটা কি? প্রকৃতি মনে হয় আমাদের সব সময় ছবি উদ্দীপনার মূল কারণ। প্রকৃতি জাগে মনে যখনই ছবি আঁকার প্রশ্ন আসে। প্রকৃতি, আমরা সবাই প্রকৃতিরই জীব, তাই প্রকৃতির ছবি যেন আপনি বেরিয়ে আসে, কোনো কারণ থাকার দরকার হয় না, প্রকৃতি নিজেই আসে, তাই প্রকৃতিকে নিয়েই আমার কাজ। খুব সুন্দর ব্যাখ্যা। তবে এই যে মিডিয়াম হিসাবে অ্যাক্রিলিককে বেছে নেওয়া, এর পেছনে কোনো স্পেসিফিক কারণ? অ্যাক্রিলিককে বেছে নেওয়ার কারণ হচ্ছে অ্যাক্রিলিক রংটার যে এফেক্ট, সেটা খুব বাস্তব, যেন মনে হয় প্র্যাকটিক্যাল, যে দেখতে পাচ্ছি। আর প্রকৃতিকে আঁকতে গেলে যেন সে বাস্তবকে না নিয়ে আসতে পারলে ঠিক খোলে না, মনে হয়। এটা শিল্পীর ব্যাপার, এক একজনে এক এক রকম, এটার মধ্যে কোনো বাধ্যবাধকতার কিছু নেই। জল রং তাতেও খুব সুন্দর খোলে, কিন্তু আমার কাছে অ্যাক্রিলিকটা খুব সহজ ভাবে প্রকাশ পায়। বেশ, এই গ্রুপের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? ভীষণ ভালো, ভীষণ ভালো। এই গ্রুপ মানে আমার মনে হয় বিশাল একটা কর্মকাণ্ড, আমাদের সমাজের বিশাল দৃষ্টি খুলে দিচ্ছে। এই গ্রুপের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা খুব মহান এবং আমার কাছে ভীষণ ইন্সপিরেটিভ। এটা আমাদের সকলের এই গ্রুপের মধ্যে আসা উচিত।
অনেক ধন্যবাদ মৃন্ময় বাবুকে। ওনার কাজের মধ্যে দিয়ে বেশ সুন্দর একটা মেসেজ আছে। এই পরম বাস্তব যে প্রকৃতি, আর সেই প্রকৃতিকে উনি এত উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলেছেন, সেটা যেন আবার আমাদেরকে সেই বার্তাটাই দিচ্ছে যে আমাদের কিন্তু দিনের শেষে প্রকৃতিই ভরসা। যতই প্রকৃতির উপর আমরা অত্যাচার করি না কেন, কোথাও গিয়ে প্রকৃতিকে ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারি না। আর যতই আমরা বিজ্ঞানে এগিয়ে যাই না কেন, প্রকৃতির মুখোমুখি দাঁড়িয়ে প্রকৃতির সাথে সংগ্রাম করার ক্ষমতা আমরা এখনো রাখি না। তাই এই চরম বাস্তব প্রকৃতিকে নিয়ে শিল্পীর এই অনবদ্য সৃষ্টি সত্যি অত্যন্ত প্রশংসনীয়, এবং আমরা ভীষণ সমৃদ্ধ হলাম এরম ব্যাখ্যা শুনে। তবে যাই হোক, আমাদের সঙ্গে রয়েছেন আরও শিল্পীরা, চলুন একে একে তাদের সাথেও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপের আরও একজন বিশিষ্ট সদস্য এবং আরও একজন শিল্পী তপন কর। নমস্কার তপন বাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই চোখ আটকাচ্ছে আপনার ছবিতে এসে দুটো জিনিসে। একটা হচ্ছে আপনার একটা বেশ অন্যরকম শিল্পশৈলী আছে নিজের, আর একটা হচ্ছে রুদ্রাক্ষ। সব ছবিতেই রুদ্রাক্ষের মালা উপস্থিত রয়েছে এবং শিল্পী নিজেও কিন্তু গলাতে মালা রয়েছে, মানে আমি হয়তো ভুলও বলতে পারি না। তো এইটার গল্পটা যদি একটু দর্শকদের বলেন। আমি মালাটা এটা একটা ঠাকুরের দেওয়া আর কি, এবং আমি আমার ফ্যামিলির সবাই মোটামুটি এটা পরে থাকি। আমাদের একটা ধারণা যে এটা পরলে পরে আমাদের যে কোনো কাজে আমরা বেরোলে সেটা সফল হয়, সেই জন্য আমরা এটা পরে থাকি। এবং আমার ছবি তো এই মালাটা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ছবিতে। হ্যাঁ, সেইগুলো কোনো কোনো ছবিতে দেওয়া হয় না, আবার কোনো কোনো ছবিতে দেয়। আর মূলত আমি আমার নিজস্ব একটা ঘরানা, নিজস্ব একটা ধারায় ছবি আঁকি, অ্যাক্রিলিক আঁকি। ওয়াটার কালারটা আমি খুব করি, কিন্তু অ্যাক্রিলিকটা এই প্রদর্শনী হলে বেশিরভাগ এই দিই এগুলো। আর আরেকটা হচ্ছে আমার আলো ছায়ার ব্যাপারটা একটু রাখার চেষ্টা করি। এবং মনুষ্য জীবনে তাদের যা কাজ, তাদের যা ধর্ম, সেইটা রাখার চেষ্টা করি। হ্যাঁ, এই দেখবেন সবাইকে একটু সুন্দর তার চোখের দৃষ্টি, এবং সে তার যা যা কাজ, ধরুন একজন ফুল বিক্রি করছে, ফুলের মালা বিক্রি করছে, তার যে সাধনা, সেই মালা নিয়ে সে থাকতে চাইছে, সেইভাবে তাকে ধরার চেষ্টা করছি। আর এইরকমভাবে সব ছবিগুলো আমি আঁকার চেষ্টা করি আর কি। আলো ছায়াটাকে মেনলি করি, আর তাদের নিজস্ব একটা ধারা আঁকার চেষ্টা করি আর কি। আচ্ছা, এই যে নিজের ধারায় কাজ করছেন, সেটা তো নিশ্চয়ই দীর্ঘ পথ অতিক্রম করে এসে এতখানি প্রফেশনালিজমকে আয়ত্ত করতে পেরেছেন। তো এই রাস্তার গল্পটা চলার একটু যদি দর্শকদের সাথে শেয়ার করে নেন। আমি প্রচণ্ড স্টাডি করি, প্রথম আগে মানুষগুলোকে দেখি, তার চরিত্রটা কী সেটা বোঝার চেষ্টা করি, করে তারপর তাদের রূপ দেওয়ার চেষ্টা করি আর কি। এ সম্পূর্ণ আমার নিজস্ব একটা চেষ্টা, নিজস্ব একটা ঘরানা। অসাধারণ তপনবাবুর কাজ, এবং তপনবাবুকে ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। ওনার কাজের মধ্যে যেমন একটা আলো ছায়ার সুন্দর ব্যাপার ফুটে উঠছে, তার সঙ্গে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, প্রত্যেকটা ছবিরই কিন্তু অভিব্যক্তি খুব বেশি। সেখানে রঙের ব্যবহার থেকে শুরু করে কিভাবে রঙগুলো ব্লেন্ডিং হচ্ছে, কি কি প্যাটার্নের রং বা কি কি টোনের রং ইউজ হচ্ছে, সেটা কিন্তু একটা শিল্পীর একটা নিজস্বতার ছাপ থেকেই যাচ্ছে। তো যাই হোক, ওঙ্কার বাংলার তরফ থেকে আরও একবার তপনবাবুকে অনেক ধন্যবাদ। আমরা খুবই সমৃদ্ধ হলাম ওনার সাথে কথা বলে। চলুন পরবর্তী শিল্পীর সাথে এবার কথা বলি। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি হুগলি জেলা আর্ট ফোরামের আর একজন বিশিষ্ট শিল্পী স্বপন চ্যাটার্জিকে। নমস্কার স্বপন বাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, এই যে একজন প্রতিষ্ঠিত শিল্পী যার ছবি আঁকাটাই পেশা পুরোপুরি, তো সেই ছবি আঁকার শুরুটা কিভাবে হয়েছিল? ছবি আঁকার শুরু বলতে গেলে আজ থেকে ৪৫ বছর আগে, তারও আগে আমি ছবি আঁকা শুরু। তবে সরকারি চারুকলা মহাবিদ্যালয়ে মানে ৪৫ বছর আগে আমি পাস আউট হয়েছি। তারপর তো ছবি আঁকার মানে চর্চা করতে করতে তখন ভাবনা চিন্তাটা অন্যরকম ছিল। তখন আমাদের কাজের মধ্যে বেশি অ্যাকাডেমিক্যাল মানে জোরটা বেশি ছিল। মানে তখন যেহেতু সদ্য আর্ট কলেজ থেকে পাস করে বেরিয়েছি, অ্যাকাডেমিক ব্যাপারগুলো আরও বেশি করে আমাদের ছবির মধ্যে তখন ছিল। তারপর তো যখন ছবি আঁকছি বছর ৪-৫ ধরে,
তখন কাজের সন্ধান পাচ্ছি না কোনো। আর ছবি বিক্রি হওয়ারও সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তখন কিন্তু এই ছবির যে আঁকার যে এক্সিবিশন করার যে ইয়েটা, সেটা কিছু বছর মানে আমার হারিয়ে গেছিল, যেহেতু আমি একটা অন্য মিডিয়ামে ঢুকে গেলাম কাজের জন্য। তারপরে 2 বছর 2.5 বছরের মধ্যে বুঝতে পারলাম যে আমি ভুল জায়গায় চলে এসেছি। তখন আমি সেই চাকরিটা ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দিয়ে আমি খুঁজতে লাগলাম এমন একটা কাজ যেটাতে আমি ছবি আঁকাটা বজায় রাখতে পারব। কারণ যে উদ্দেশ্য নিয়ে আর্ট কলেজে ভর্তি হয়েছিলাম, সেই উদ্দেশ্যটা মাথায় তখন চাড়া দিতে শুরু করল। জল রঙে কাজ করতাম এবং জল রঙে আমি অনেক জায়গায় এক্সিবিশনে পার্টিসিপেটও করেছি। তখন ওই এখানে আপনার মানে একাডেমি অ্যানুয়াল হতো, একাডেমি মিড সামার হতো, বিড়লা অ্যানুয়াল হতো। আমি জল রঙের ছবি আমার এখানে এক্সিবিট হয়েছে অনেকবারই। কিন্তু এই যে চলাটা, এই চলতে 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 একটা সময় আসছে বর্তমানে, যখন ভাবছি যে ওই জিনিসগুলো ভুলে যাওয়া দরকার। মানে যে টেকনিক্যাল যে ক্ষমতাটাগুলো আমরা শিখেছিলাম, সেই জিনিসগুলো বাস্তব যে ছবি যে আঁকতে গেলে ওগুলো ভুলতে হবে। এবং সেইটা এখন আমি সেইটাই অনুভব করছি, যার জন্য আমার ছবির মধ্যে আপনি বিশেষ করে বেশি রঙের সমাহার দেখতে পাবেন না। মানে যেমন এইটার মধ্যে আমি অলমোস্ট একটা রঙই ইউজ করেছি, তাতে 2-1টা অন্য কালার ঢুকিয়েছি। এখানেও সেই একই ব্যাপার, এবং ফর্মগুলোকে আমি ক্রমশ সিম্পলিফাই করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ স্বপন বাবুকে। ওনার বেশ অন্যরকম একটা কাজ, এবং সবচেয়ে উল্লেখ্য কাজের মধ্যে তুলির স্ট্রোকটা একদম অন্যরকম, রং ব্লেন্ডের যে মেথডটা সেটাও একদম অন্যরকম, পাশাপাশি রঙগুলো খুব সুন্দরভাবে সহাবস্থান করছে এবং বেশ একটা মনোক্রমের ধাঁচ রয়েছে। তবে যাই হোক, আমার মতো আনাড়ি লোকের তো খুব বেশি ব্যাখ্যা করা এ বিষয়ে একেবারেই উচিত না। তবে ওনার বক্তব্য এবং ওনার যে এই শিল্পী জীবনের গল্প, সেটা শুনে আমরা সত্যিই সমৃদ্ধ হলাম। তো এবার চলুন আমরা বেশি অপেক্ষা না করিয়ে দর্শকদের সোজাসুজি যাই পরবর্তী শিল্পীর কাছে। আমাদের সঙ্গে এখন রয়েছেন ফোরামের আরেকজন শিল্পী তুহিন রক্ষিত। প্রথমেই যেটা চোখে পড়ছে, ওনার কাজ কিন্তু একদম ইউনিক, নিজস্ব প্যাটার্নে পুরোপুরি কাজ করেন। এবং আরও একটা জিনিস যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ওনার মিডিয়াম। তবে যাই হোক, আমি ব্যাখ্যা না করে সোজাসুজি শিল্পীর কাছেই যাই। নমস্কার তুহিন বাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে একদম অন্যরকম একটা স্টাইল নিজের মতো করে, তো এই স্টাইল তৈরির পেছনে গল্পটা কি? গল্প বলতে প্রতিটা মানুষ চায় তার নিজের ছবিকে একটু আলাদা করা, এবং আমিও চেয়েছিলাম। এবং এটা তো একদিনে হয় না, অনেক দিনের কাজ করতে করতে হয়। অনেক বড় আর্টিস্টদের প্রেরণা থেকে আসে। তো এখন আমি এই স্টাইলে কাজ করি। তো এটা আমার একটা নিজস্ব স্টাইল বলতে পারেন। তবে এটা হয়তো আরও বেশি ইমপ্রুভ করবে পরবর্তীকালে, হতে পারে আর অন্যভাবে অন্যদিকে চলে যেতে পারে। মোটমাট এক্সপেরিমেন্টের জায়গাটা আমি চিরকালই রাখবো, এটা আমার মানে চলছে আর মানে এক্সপেরিমেন্ট চলবে। অবশ্যই এক্সপেরিমেন্টটাই তো একজন শিল্পীর জীবনে বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। একদম মানে কোনো জায়গায় যেমন নদীর জল প্রবাহিত যত হবে, তত বেশি সেই জলের প্রবাহ থেকে সব কিছু তৈরি হয়। আমাদেরও এক্সপেরিমেন্টটা যখনই থেমে যাবে তখন এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যেতে হবে। তো এক্সপেরিমেন্ট সবসময় চলতে থাকা উচিত আমি মনে করি, এবং সবারই সেটাই মনে করে, আর সবারই সেটাই করা উচিত। সমস্ত শিল্পীদেরই সেই পথেই এগোনো উচিত। সবসময় এক্সপেরিমেন্টের বড় বড় আর্টিস্টদের ক্ষেত্রেও আমরা দেখেছি, তাদের ছবিতেও কিন্তু তারা প্রথম জীবনে যে ছবি এঁকেছেন, তারপর থেকে তার এক্সপেরিমেন্টের পরে শেষ জীবনে কিন্তু ছবিটা অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো আমাদের তো তাদের দেখেই শিখতে হবে, তারা আমাদের পথপ্রদর্শক। তো এক্সপেরিমেন্ট অলওয়েজ ওয়েলকাম।
আচ্ছা, এই দিকে আর একটা যেটা বিষয়, তুহিনবাবুর ছবির মিডিয়ামটা বেশ অন্য রকম। তো এই কি মিডিয়াম পার্টিকুলার ইউজ করেছেন একটু যদি বলেন। বেসিক্যালি অ্যাক্রিলিক অন ক্যানভাস। তো তার উপরে একটা জিনিস আমি একটু স্ট্রাকচারটাকে রাখার জন্য বা একটু রিলিফটাকে রাখার জন্য আউটলাইনারগুলো দিই, আউটলাইনার একটা তৈরি করেছি। তো সেইটা একরকমের গাম বা গ্লু বলতে পারেন, সেই গ্লুটাকে আমি ইউজ করেছি। সেই গ্লুটাকে এমনভাবে ইউজ করেছি যাতে আউটলাইনারটা একটু রিলিফ পায়। তারপরে বাদবাকিটা আমার নিজস্ব কালার স্ট্রাকচারেই করা। না, এই টেক্সচার, রিলিফ আর অ্যাক্রিলিকের রঙের খেলা সবটা মিলে কিন্তু একটা অদ্ভুত সুন্দর জিনিস তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, কোথাও কি ছবিগুলো ভীষণ একটা 3D এফেক্ট যেন দিচ্ছে। তবে যাই হোক, ছবির কথাও হলো, শিল্পীর কথাও একটু শুনবো আমরা। এইরকমভাবে মিডিয়ামটাকে এরকম মিক্সভাবে ইউজ করে এরকম একটা অন্যরকম প্যাটার্নে অ্যাক্রিলিককে প্রেজেন্ট করার আইডিয়া এলো কোত্থেকে মাথায়? দেখুন, মানুষ তো দেখেই শেখে এক জায়গা থেকে। মানে ধরুন আমি মনে করি কেন এটা, মানে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে 7 দিন দেখবে, একদিন আঁকবে। তো আমরাও বিভিন্ন এক্সিবিশন দেখি, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, বিভিন্ন রকম স্ট্রাকচার দেখি এবং দেখার পরে আস্তে আস্তে নিজেদের মধ্যেও একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা জাগে। এটা তৈরি হয়েছে। প্রথম দিকার ছবিগুলো কিন্তু এই আপনার আউটলাইনগুলো এরকম ছিল না আমার। তারপরের দিকের ছবিগুলোতে আসছে আর কি। এরপরে হয়তো আরও অন্য কিছু আসতে পারে, সেটা আমি এখন নিজেই জানি না। তো ওই তো একই কথা আসছে যে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকবে আর কি। এক্সপেরিমেন্টের পরেই এটা তৈরি হয়েছে এবং হয়েছে আমার মনে যেরকম লেগেছে। আমি সবসময় ফিল করি যে আমি নিজেকে স্যাটিসফাই করার সবার আগে চেষ্টা করি। আমার মানুষ তো ছবি আঁকে তার মনকে আনন্দ দেওয়ার জন্য, তাই না? তো আমি আমার মনকে আনন্দ কিভাবে দিতে পারবো না, সেটা যতক্ষণ না আমার মনের মতো ছবি হবে ততক্ষণ আমি সেই আনন্দটা পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি ছবিটাকে যত বেশি নিজের ভাবনা, মানে ছবিটাকে ইউনিকভাবে নিজেকে মানে প্রেজেন্ট করা, সেইটাকেই চেষ্টা করি। তো যতটা পেরেছি এখন এখানে চেষ্টা করেছি, এরপরে কি হবে জানি না। না, অনেক ধন্যবাদ তুহিনবাবুকে। তবে এত সুন্দর এক্সপেরিমেন্টাল কাজ, আমরা আশা রাখলাম ভবিষ্যতে ওনার কাজের মধ্যে আরও বেশি এক্সপেরিমেন্ট দেখতে পাবো, আরও বেশি নতুনত্ব দেখতে পাবো। এবং সত্যি বেশ এইভাবে যে অ্যাক্রিলিককে ইউজ করে এবং তার সাথে সামান্য একটু গ্লু ইউজ করে একটা ছবিকে একটু 2D থেকে 3D-তে রূপান্তরিত করা যেতে পারে, সেটা সত্যিই বেশ ভালো বিষয় এবং সত্যি বিস্ময়কর বিষয়। আজকের এক্সিবিশনের তবে একটা মূল বিষয় কি হলো জানেন? শেষ পর্যন্ত এখানে শিল্পীরা তারা প্রত্যেকে কিন্তু একটা মোটিভ নিয়ে কাজ করছেন। কোথাও গিয়ে তারা যে দল বেঁধে কাজ করছেন, তাদের কাজের কারণ শুধুমাত্র নিজেদের কাজ তুলে ধরা নয়, অন্যান্য ফেলো আর্টিস্টদেরকে জায়গা তৈরি করে দেওয়া, যারা নতুন শিল্পীরা উঠে আসছেন, নতুন প্রজন্ম যারা শিল্পের দিকে ঝুঁকছেন, তাদের জন্য একটি মঞ্চ তৈরি করে দেওয়া। এবং কোথাও গিয়ে সত্যি এরকম সমৃদ্ধ শিল্পী যারা আছেন, যারা এতদিন ধরে শিল্পচর্চা করছেন, যারা নিজেদের শিল্পচর্চার পাশাপাশি সমাজ নিয়ে ভাবেন, সমাজের শিল্পচর্চাকে বাঁচিয়ে রাখার বিষয় নিয়ে ভাবেন, তাদের সান্নিধ্য পেয়ে কিন্তু নতুন শিল্পীরাও আশা করি তাদের চলার রাস্তাটা একটু হলেও মসৃণ করতে পারবেন। তবে এরকম গ্রুপ আরও বেশি দরকার, কারণ বাংলার গর্ব হচ্ছে বাংলার শিল্প। বাঙালি জীবন থেকে যদি শিল্প বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বাঙালি হাফ বাঙালি হয়ে যাবে, বাঙালির বেশিরভাগ বাঙালিত্বই ঘুচে যাবে। তাই শিল্পকে এইভাবে বাঁচিয়ে রাখার এবং শিল্পের মূল স্রোতে নতুন শিল্পীদের, উঠতি জেনারেশনকে এইভাবে মার্চ করার যে উদ্যোগটা, তা সত্যিই প্রশংসনীয়। এবং এর মাঝখান দিয়ে দর্শকদের কাছে এইটুকুই বার্তা দেব, আমাদের শিল্প আমাদের সম্পদ, আর আমাদের শিল্পীরাও আমাদের সম্পদ। তাই আমাদেরও এগিয়ে আসা উচিত, আমাদেরও উচিত আমাদের শিল্পীরা যাতে মসৃণ পথে এগিয়ে যেতে পারেন, তারা আরও অসাধারণ শিল্পকর্ম আমাদের সামনে তুলে ধরতে পারেন, তার চেষ্টা করা। যাই হোক, আজকের মতো আমাদের টেলিক্যানভাসের এই বিশেষ পর্ব এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।